नमस्कार दर्शक बंधुरा आमी गौरविता चले एसेছি आड्डा जोने। आज के कविगुरुके स्मरण करे कविगुरुके श्रद्धा जानिए आज 22शे श्रावण तिनी आमादेर छेड़े चले गिয়েছিলেন ना, तिनी जाननी, तिनी तो अमर, तिनी कखनो आमादेर छेड़े जेते पारेन ना, तिनी आमादेर मनेर मध्येई चिरकाल थाकबेन। तो कविगुरुर 22शे श्रावणेर चले जाওয়াকে स्मरणे रेखेई একটা দুঃখজনক ঘটনাকে নিয়েই আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। জানি তোমরা অন্যান্য চ্যানেলে দেখছোই বাংলাদেশের উপর কি হচ্ছে। এবার বাংলাদেশকে নিয়ে বলতে গেলে কি বলি বলো তো, মানে ভারতবর্ষ তো অংশ, বাংলাদেশ তো একসাথেই ছিল 1947 সালের আগে। তো বাংলাদেশে আমার পূর্বপুরুষরাও ছিলেন, সেই বাংলাদেশে ফরিদপুর, ঢাকা, মায়ের দিক, বাবার দিক সবই বাঙাল বলতেই পারো। হ্যাঁ, তো 1947 সালে সেই রায়ট লাগে, ঠাকুমা বলে পাকিস্তান থেকে আমাদের চলে আসা, মানে আমার পূর্বপুরুষরা ঠাকুমা বাবাকে ছোট্ট নিয়ে চলে আসে, দাদু চলে আসে, যাই হোক ও সবাই চলে আসে। ওই 1947 সালে আবার আমার সেজ কাকির মুখে শুনেছিলাম যখন 1971 সালে মুক্তিযুদ্ধ হয় তখন ওরকম রায়ট লেগেছিল। তখন সেজ কাকি ছোট 10-12 বছরের, ওরকম যেটা মন্তদা আজকে বলছিলেন বা আমার বোন কালকে আমায় ফোনে বললো, যেহেতু আমি খবর খুব একটা দেখি না, খুব নেগেটিভ এনার্জি দেয় দেখে, এই যে মারামারি খুন খারাপি ভালো লাগে না, মনে আমার হাতে তো সলিউশন নেই, আমি কি করবো এসব দেখে। তো যাই হোক, তো সেই সেজ কাকিও বলেছিল ওরকম রক্তাক্ত ঘরে এসে টেনে নিয়ে মারছে, খুন করছে, অন্য মাটির তলায় রেখে দিচ্ছে, এসব গয়নাগাটি কোনো রকমে তারা নিয়ে এসে প্রাণ হাতে করে ফিরে আসা সেজ কাকিদের কাছেও শুনেছি। তারপরে আমি বই পড়েছি তসলিমা নাসরিনের, এবং ওই যে ফিলিংসটা মানে কোথায় যেন আমার মনে হচ্ছে হিস্ট্রি রিপিট ইটসেলফ, মানে এই যে বাংলাদেশকে নিয়ে এই চলতেই থাকে ব্যাপারগুলো। সেদিনকেও একটা শারদীয়ার একটা আর্টিকেলে পড়ছিলাম, সেই যে চলে আসা উদ্বাস্তু মানুষরা তাদের যে কি অনুভূতি হয়, পড়তে গিয়ে মনে হচ্ছিল আমার পূর্বপুরুষরাই তো এসছে ওই রকম পুরো সব কিছু ছিন্নমূল হয়ে, মানে একটা বাড়ি ঘর সব, মানে তার সাথে কত কি জড়িয়ে থাকে আমাদের, মায়া মমতা সব, বাসস্থান সব ছেড়ে দুঃখ কি শুধু জীবনটা বাঁচানোর জন্য চলে আসে। ঠিক সেরকমই একটা অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে এখন, যে ওই মানুষগুলোর যাদের ওপর এরকম টর্চার চলছে তারা তো নিরীহ মানুষ, তারা জানে না কোন রাজনীতি কে আমেরিকা করছে, কে চীন করছে, পেছন থেকে কে পাকিস্তান করছে, কিচ্ছু জানে না। সাধারণ মানুষ বেঁচে পড়তে থাকে, দৈনন্দিন জীবনযাপন করে, কিন্তু তাদেরকে এই দুঃখ দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে। দেখি আমাদের ভারতবর্ষে আমাদের এখানকার মানুষজন কি বলে। সেই রবীন্দ্র সদন চত্বর, এখানে গান চলছে, কবিগুরুরই গান চলছে, ওনারই স্মরণে সবই হয় গঙ্গা জলে, যেমন গঙ্গা পুজো। দেখি তার মধ্যে আমারই চেনা জানা কয়েকজন দাদু, তোমরা জানো এই চ্যানেলে অনেককেই দেখেছো, দেখি তারা কি বলে, তারা কিভাবে দেখছেন বাংলাদেশের এই পরিস্থিতিটাকে। এসো আমার সাথে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে টপিকের ওপর কথা বলবো সেটা সত্যিই দুঃখজনক একটা টপিক। কি বলি, মানে মোহনদা অফ ক্যামেরায় অনেক সুন্দর সুন্দর কথা বলছিলেন ওই বিষয়টা নিয়ে, অগ্নিবর্ষণ যাকে বলে, অগ্নিবাণী। তো আমি অন ক্যামেরায় মোহনদাকে এটাই জিজ্ঞেস করবো, মোহনদা এই যে সোশ্যাল মিডিয়ায় যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেই সম্পর্কে তুমি তোমার অভিজ্ঞতা বা তুমি তোমার ফিলিংসও বলতে পারো আমাদেরকে, প্লিজ বলো। আমি একটা কাগজের এডিটর, 2-3টে কাগজ আমার চলে, প্লাস আমি খবরাখবর তো সংগ্রহ করে, আমি নিজেও একটা সাংবাদিক, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যাওয়া আসা করি। আমি যা দেখলাম আর কি সোশ্যাল মিডিয়াতে এবং বড় বড় টিভিতে, যেগুলো আর কি ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি, হাসিনা পালিয়ে এসছে বলছে অনেকে, পালানো ওনাকে সাহায্য করে এখানে পাঠিয়ে দিয়েছে, ওই যে ওখানকার যে মানে চিফ অফ আর্মি। তো যাই হোক, ওনাদের কথা শুনে তো মনে হচ্ছে যে যা দেখছি আমি সোশ্যাল মিডিয়াতে, মানে ঝুলন্ত অবস্থা, যা ভাবাই যায় না আর কি, যাবে না এরা কি ধরনের হিংস্র। আবার একটা বাড়িতে ঢুকে, হিন্দুদের বাড়িতে ঢুকে, মানে প্রথমে মা বাবা, তারপরে বাবার সামনে ছেলে, ছেলের সামনে বাচ্চাদেরকে মানে সঙ্গে সঙ্গে মানে মেরে দিচ্ছে। এগুলো তো একটা বিচার 100% হওয়া উচিতই। এটা কিন্তু মানে এমন অবস্থা হয়ে গেছে যে এখন আবার যখন শেষ হয়ে গেছে, হাসিনা পালিয়ে আসছে এখানে, এনিওয়ে এখন আবার ওখানকার ওই চিফ অফ মানে আর্মি বলছেন আমরা যা পারি যুদ্ধ করব। আমি কার সাথে আপনি যুদ্ধ করবেন? আপনি তো নিজের দেশটাই বাঁচাতে করতে পারছেন না। আপনারা শেখ মুজিবের মূর্তি নিজেরা ভাঙছেন দেখলাম।
হ্যাঁ এনিওয়ে ওটা ভাঙবেন কেন আপনি? আর আপনারা ওনারা বললে আপনি যদি সাধারণ পাবলিক বলে তাও আপনি ভাঙবেন কেন? তাদেরকে আপনি মারবেন? আপনি প্রধানমন্ত্রীকে বাঁচানোর চেষ্টা করবেন, আপনি কি জন্য এত বড় দায়িত্বে আপনি বসে আছেন? আপনি আবার বলছেন আপনি যুদ্ধ করবেন, কোন দেশের সাথে যুদ্ধ করবেন? আপনার ক্ষমতায় নেই কোনো যুদ্ধ করা। আর এখানে এই জন্য বলছি যে এটা খুব শীঘ্রই এটা মানে যারা মানে সংখ্যালঘু তাদের সঠিক ব্যবস্থা নেওয়া উচিত, এবং যারা এখন দেখা যাচ্ছে এটা তালিবানের থেকেও বেশি হয়ে গেছে, হিংস্র হয়ে গেছে। অতএব এরপরে কিন্তু যা দেখা যাচ্ছে, আমি বলছি, আমি আজকে থেকে ভবিষ্যৎবাণী করে দিতে পারছি, এরপরে কিন্তু ওখানকার একটাও জামাতে ইসলামী বাঁচতে পারবে না, দেশটাই ধ্বংস হয়ে যাবে। এরপরে হয়তো অ্যাটম বম ফিট হয়ে যাবে, কেউ না কেউ মেরে দেবে, কোন দেশ না কোন দেশ মেরে দেবে। আমি আগেই আপনাদেরকে বলে দিলাম, এটা সতর্ক থাকার চেষ্টা করবেন। এনিওয়ে থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে এটা বলার জন্য। আমি যা দেখলাম খুব খারাপ পরিস্থিতি মানুষের, এটা উচিতই না। তারপরে সলিউশনটা কি মনে হয়? মন্দির মসজিদ কিন্তু ভাঙছে না, মন্দির ভাঙছে। আর বেশি মেয়েদেরকেও মারছে না, সব ছেলেদেরকে মারছে। পুলিশ থেকে শুরু করে কি আপনাদের মানে আইন, কি আপনাদের সুপ্রিম কোর্ট আবার জেল থেকে আবার সবাইকে ছেড়ে দিচ্ছে, এ কি মানে এটা কি অরাজকতা? আবার আপনি বলছেন আমি যুদ্ধ করব, আপনি কার সাথে যুদ্ধ করবেন? আমি তো ভেবে পাচ্ছি না আপনি কি কার সাথে কাকে বলতে চাইছেন আপনি যুদ্ধ করব। হ্যাঁ, আপনি নিজের স্ট্যান্ড সরকারকে বাঁচাতে পারছেন না, আর আপনি যুদ্ধ করবেন? আপনি মশাই আপনি কি আর বলবো, আপনাকে বলার ভাষা নেই আমার। তারপরে এটা দেশটাকে জামাতে ইসলাম টোটালটাই মুসলিম হয়ে গেছে, বোঝা যাচ্ছে এখন। অতএব মুসলিমদের ধ্বংস হয়ে যাবে এরপরে, যেমন অন্যান্য কান্ট্রিতে শুরু হয়েছে। এটাও কিন্তু একটা লক্ষণ। এই সব কয়টা মুসলিমই জামাতে ইসলাম, যত ভালো মন্দ ভালো লোকও আছে এর মধ্যে মুসলিম, তারাও মারা যাবে। থ্যাংক ইউ মহন্তদা। আমরা পাশে পেয়ে গেছি আমাদের সিনিয়র কবি অলোক দা এবং অভিনেতা অলোক দা। আচ্ছা, কাকে আগে বলবো দর্শক বন্ধু? কবি অলোক দা উঠুন, দাঁড়িয়ে বলুন। আচ্ছা, দাদা অলোক, ভাই অলোক। তুমি বলছি অলোক দা, আপনি তো কবি, তো সেখানে দাঁড়িয়ে স্বরচিত কবিতা বলে ভীষণ হিট হয়ে গেছেন, দেখলামই ভাইরাল হয়ে গেছে ফেসবুকে। তো তবু এই ভাইরাল হয়ে যাওয়া, সেটা নিশ্চয়ই খুব আনন্দ লাগছে। মানে একটু অন্য টপিকে যাচ্ছি। হ্যাঁ, তো কবিতাটা যদি সার্থক হয়, লোকের কাছে পৌঁছয়, লোকের ভালো লাগে, সেই জন্য তো লেখা, তখন তো ভালো লাগবেই। আচ্ছা, থ্যাংক ইউ ভালো লাগার জন্য। এইবার অলোক দা একদম মূল টপিকে যাব আমরা। বাংলাদেশের যে সিচুয়েশন চলছে এখন, সেই সম্পর্কে তোমার মতামতটা একটু বলো দর্শক বন্ধুদের। হ্যাঁ, ওটা ছাত্রদের আন্দোলন ছিল না, নেইও। ওটা সাজানো, খুনোখুনি করার দরকার, যাদের দরকার তারা করতে চায়, তারা একটা ব্যবস্থা করে নিয়েছে খুনোখুনি করবো, ওটাতেই আনন্দ, তাই হচ্ছে। আর হাসিনা সরকারও যে শুরুতে খুব ভালো করছেন তা তো না, ও তো জামাতিদের নিয়েই সরকারটা করেছিলেন, জামাতিদের সাহায্য নিয়ে। তা জানাই তো আছে যে বাঘের খাঁচায় ঢুকে আমি সরকার তৈরি করব, আর বাঘ আমায় থাবা মারবে না, তারপর হয় না, তাই হচ্ছে। আর এইভাবে একটা জাত, একটা লেখাপড়া, তাদের লেখাপড়া শিক্ষা, তাদের মানবিকতা, মানসিকতা সর্বনাশ করার জন্যে এই ধরনের ধর্ম প্রয়োজন হয়। শান্তি ধর্ম, শ্মশানে শান্তি, কবরখানা শান্তি হোক, এই ধর্ম দিয়ে হচ্ছে। কোনো মানে এটার মূল ইস্যু কি ধর্ম? সেই হ্যাঁ, ইতরদের ধর্ম। যেমন ধর্ম হয়, একটা পুত্র, সে পুত্র ধর্ম পালন করে, বাবা মায়ের প্রতি সে দেখে। একটা পিতা মাতা, সে সন্তান পিতৃধর্ম, মাতৃধর্ম পালন করে। আর একটা হচ্ছে ইসলামী ধর্ম, ইসলামী খুনোখুনি করব, তার জন্যে আমি দেখব কোন কোন ধর্মে গেলে সুবিধে হবে। এই ধর্মের লোকেরা নাচে বেশি, তাদেরকে নাচিয়ে খুনোখুনি, ধুস, এটা কোনো রাজনীতি না, দেশের কিচ্ছু না, সব ফালতু। কোনো রাজনীতি না, কোনো শিক্ষার জন্য না, কিচ্ছু না। কোনটাকে অ্যাটেন্ড করবে না কথা বলবে? আচ্ছা, এই যে পেয়ে
গেছি আমাদের কাছে স্বনামধন্য অভিনেতা অলোক দাকে। অলোক দা কিন্তু পেশায় এডিটারও ছিলেন, আর ওনার বাবার পরিচয় উনি নিজে মুখেই দেবেন। আচ্ছা অলোক দা, তুমি কিভাবে দেখছো বাংলাদেশের এই অবস্থাটাকে? এটা আমার কাছে অত্যন্ত দুঃখের ব্যাপার। তার আগে আমি একটা কথা, যে কথাগুলো আমি বলবো তার আগে আমি আমার নিজের পরিচয় দিচ্ছি। আমার নাম অলোক চট্টোপাধ্যায়, আমি ফিল্ম এডিটার এবং ফিল্ম আর্টিস্ট। আমার বাবা গোবিন্দলাল চট্টোপাধ্যায়, উনিও ফিল্ম এডিটার ছিলেন। উনি সেই সময় ফিল্ম ডিরেকশানও দিতেন। আমার বাবা ঋত্বিক ঘটক, চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলেন এবং ওনার ছবি এডিটও করেছেন। মৃণাল সেন, পূর্ণেন্দু বত্রী, উৎপল দত্ত, ঋত্বিক ঘটক, অজিত লাহিড়ী, বিখ্যাত চিত্র পরিচালকের ছবি বাবা সম্পাদনার কাজ করেছে। এই কথাগুলো বলার পেছনে কারণ আছে, মানে এনারা একসময় এই 70-এর আগে, মানে 71-এর আগে ভারতবর্ষের থেকে বাংলাদেশটা একই ছিল। ভারতবর্ষ থেকে বাংলাদেশটা আলাদা ছিল না। কিন্তু 70-এর পর, 71-এর পর থেকে ভারতবর্ষ থেকে বাংলাদেশ একটা অংশ, সেটা আলাদা একটা স্বাধীন দেশ হয়ে গেল। শুনতে লাগছে স্বাধীন, কিন্তু কথাটা সেইভাবে মেনে নেওয়া যায় না। এটাকে সেইভাবে স্বাধীন দেশ হিসেবে এখন আর মেনে নেওয়া যায় না। মেনে নেওয়া মানে আইডিয়া করতে বুঝতে পারি না। মাঝে মাঝে ভাবি এই দেশটা কী করে স্বাধীন হলো। স্বাধীন হয়েও এখনও সেই আমরা হিন্দু মুসলিম দুজনের মধ্যে সেই মারামারি ঝগড়াঝাগড়ি হচ্ছে। একটা জিনিস ভীষণভাবে মনে পড়ে, ব্রিটিশ যখন ভারতবর্ষ রাজত্ব করেছে, ব্রিটিশ যখন ভারতবর্ষ শাসন করেছে, সেই সময় ব্রিটিশের অধীনে তো ভারতবর্ষ ছিল, নানান অত্যাচার হয়েছে, আমরা পরাধীন ছিলাম। সেই সময় কিন্তু এই হিন্দু এবং মুসলিম এই আমরা দুই ভাই মিলে কিন্তু ব্রিটিশদেরকে সরিয়েছি ভারতবর্ষ থেকে, মানে ভারতবর্ষকে স্বাধীন করেছি। আর আমরা কখনোই চাইবো না যে এই হিন্দু মুসলিম আলাদা থাকুক। আমরা কিন্তু দুজনে ভাই। আজকে আমি দেখেছি, আমার এই চালু মার্কেট আগে বাড়ি ছিল, বাংলাদেশ থেকে কত ছেলেরা পড়াশোনা করতে আসতো ইন্ডিয়াতে। তারা আমার বাড়িতে মাঝে মাঝে আসতো, পরিচয় হতো, মাঝে মাঝে আমার বাড়িতে আসতো, থাকতো। অনেক মুসলিম ছেলে, এবং তাদের চাল চলন, আচার ব্যবহার, আমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এখনও রয়ে গেছে। এই সব জিনিসগুলো চিন্তা করলে মাঝে মাঝে খুব কষ্ট হয়, এবং ভগবানকে ডাকি, ভগবান, আল্লাহ, গড, আপনি এই হিন্দু এবং মুসলিম এই দুই ভাইকে আবার আমাদের একইভাবে বুকে জড়িয়ে ধরি। আমরা হিন্দু মুসলিম আলাদা কিচ্ছু না, দুজনে আমরা দুটো ভাই, আমরা দুজনে ভাই। এই দুই ভাই ছিলাম বলেই আজকে আমাদের ভারতবর্ষ এত উন্নতি করেছে, এত 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 শস্য, এত শিক্ষা, এত ব্যবস্থা রয়েছে। সব কিছুই আমাদের এই হিন্দু মুসলিম দুই ভাইয়ের জন্যে। কিন্তু আমরা কখনোই চাইবো না এই দুই ভাই আলাদা হয়ে যাক, দুই ভাইয়ের দুটো আলাদা ঘর হয়ে যাক। আমরা এক ঘরে থাকবো, মানে হিন্দু মুসলিম ভাই। এখানেই আমি শেষ করলাম। আমি ভগবানকে ডাকছি এই বাংলাদেশের প্রবলেম যেন খুব শীঘ্রই ঠিক হয়ে যায়। এবং বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে আমি কিছু জানি না, বা রাজনীতি সম্বন্ধে কোনো আমার ধারণাও নেই, বা ওই নিয়ে আমি কোনো আলোচনাও করতে চাই না। সেই ক্ষেত্রে আমি বলছি যে এই বাংলাদেশে যেসব প্রবলেম চলছে, সেই সব প্রবলেম যেন অতি শীঘ্রই মানে ঠিক হয়ে যায়। আবার যেন হিন্দু মুসলিম দুজনে আমরা আবার একই থালায় বসে খাওয়া দাওয়া করতে পারি, একই ঘরে থাকতে পারি। এটা যেন ভগবান পাইয়ে দেয়, আল্লাহ যেন পাইয়ে দেয়, গড যেন পাইয়ে দেয়। এর ওপরে আমার আর বলার কিছু নেই। আপনারা সবাই ভালো থাকুন, সারা পৃথিবীর মানুষ ভালো থাকুক। বাংলাদেশের প্রতিটা মানুষ, মা, বোন, ভাই, দাদা, দিদি, আমার বোন যারা আছে সবাই খুব ভালো থাকুক। মুসলিম ভাই, হিন্দু ভাই, আমরা সবাই ভালো থাকুক। এবং ইন্ডিয়াতে তো বাংলাদেশের মানুষের জন্যে একদম সবসময় দৌড় খোলা। যখনই বাংলাদেশ থেকে কোনো মানুষ আসে আমাদের ইন্ডিয়াতে, আমাদের কাছে আমাদের খুব ভালো লাগে, আমরা খুব ভালো সম্মান করি। এবং এটাও মনে হয় যে ইন্ডিয়া থেকেও যখন বাংলাদেশে আমরা যাই, বা আমার বন্ধু বান্ধবরা যায়, তখন ভীষণ ভালো সম্মান পায়, ভীষণ ভালো আদর পায়। অত এই ব্যাপারটা আমরা আর কোনোদিন ভুলতে পারবো না। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ অলোক দা। তুমি খুব সুন্দর বাণী বললেন, যে সাম্য, মৈত্রী, শান্তির বাণী, যেটা কবিগুরুর আজকে স্মরণ দিবস বললাম। সত্যিই তাই, সব সময় আমরা চাই শান্তির বাণী, বিশ্ব শান্তিময় হয়ে উঠুক, আনন্দময় হয়ে উঠুক, আর সুস্থতায় ভরে থাকুক সবার মন। পেয়ে গেছি অলোক দাকে, ফোনে ব্যস্ত ছিলেন কবি অলোক দা, গিয়েছিলেন ফোনে একটা আর্জেন্ট ফোন কল সারতে।
আমেরিকা, পাকিস্তান, চীন, কে যে ভেতরে কলকাঠি নাড়ছে। আমরা কবি অলোকদা, হ্যাঁ বলছিলাম, একটা আর্জেন্ট ফোন কল এসেছিল, ভিআইপি মানুষ বুঝতেই পারছো, ভাইরাল হয়ে গেছে আবার রিসেন্ট ওনার একটা ভিডিও স্বরচিত কবিতা, তো সেটাই অলোকদা ফোন কল সারতে গেছিলেন, আবার পেয়ে গেছি। আচ্ছা অলোকদা, বাংলাদেশের এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো, আর এর সলিউশন কি মনে হয় তোমার এই ব্যাপারটা? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এটা যে ধর্ম নিয়ে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ধর্ম একটা দেশ, সেটা সেকুলার, ধর্মনিরপেক্ষ হবে প্রতিজ্ঞা করেই দেশটা শুরু হয়েছিল। তারপরে অতি ধার্মিকদের দায় পড়েছে যে একটা ধর্মীয় দেশ হোক। আর একটা মজা হচ্ছে এই এখন 57টা দেশ পৃথিবীতে ইসলামিক কান্ট্রি। কি আশ্চর্য, এই ইসলামিকরা যখন সমস্যায় পড়ে একটা লোক শরণার্থী তাদের কাছে যায় না। এই যে রোহিঙ্গা যখন মার খেতে খেতে বেরোলো, তখন ইসলামিক কান্ট্রিরা জায়গা দিয়েছে নাকি? জানি তো। এবারও আমাদের এখানে না, শুধু এখানে না, মানে নন ইসলামিক কান্ট্রিরাই দেখা যায় তাদের বাঁচাচ্ছে। আর হচ্ছে যে লোকে জন্মাচ্ছে, তারপর কি উদ্দেশ্য নিয়ে বড় হচ্ছে, সে কি করবে, ইসলামও করতে চাইলে সে যা হোক কিছু তাকে নিয়ে ইসলামই করবে। এটা ইসলামই হচ্ছে একেবারে। ছোট লোকই মনে হচ্ছে, ওই মানুষের মেরে ব্রিজের ওপর থেকে ঝুলিয়ে দিচ্ছে, লোকের বাড়ি জ্বালাচ্ছে। এ ধর্ম ও ধর্ম, যে ধর্ম হোক, ইসলামই করতে চাইলে লোকে ইসলামই করছে। আমি ইসলামী কথাটা বারবার উচ্চারণ করছি। এটা কোনো ধর্ম টর্ম হচ্ছে না, বিপ্লব হচ্ছে না, দেশের মুক্তি হচ্ছে না। যা হচ্ছে ওই খুনেদের তাদের। আচ্ছা, এর পেছনে কার হাত আছে বলে মনে হচ্ছে তোমার? চীন, পাকিস্তান, আমেরিকা, কে কলকাঠিটা নাড়ছে পিছন থেকে? কারণ এই ছাত্র আন্দোলন নিয়েও একটা নাটক হলো, তারপরে এই বিশাল আকারে যে ব্যাপারটা চলছে, গল্পটা কি মনে হয় তোমার? ছাত্র আন্দোলন হয়েছিল না, বিশেষ ধরনের ছাত্র আন্দোলন করেছিল। যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের এত পার্সেন্ট চাকরি যাবে, দেয়া হবে, একদিন সে পার্সেন্টেজটা কমবে। ঠিক আছে ভাই, এতদিন হয়ে গেছে, এরপরে হতেই পারে। কিন্তু এটা কি হলো, আমরা সবাই খবরটা রাখছি। আর কোন দেশ তারা পেছনে আছে কি না আছে, কোনো দেশের মানুষই খারাপ হয় তাদের পরিচালকরাই, তাদের কর্তারা এই দেশটাকে খাবড়ে নেব, ওই দেশটাকে দখল করব, এইসব। আর গলায় খুব লাগছে, গলায় লাগছে। জল খাবে কি? দাঁড়াও, জল খাওয়ার পর অলোকদা আবার সুস্থ হয়েছেন, বলার মুডে এলেন। তোমার কি মনে হচ্ছে বর্তমান পরিস্থিতি এইভাবে চললে বাংলাদেশের কি অবস্থা হতে পারে? বাংলাদেশের জন্ম থেকেই একটা বিচিত্র ভৌগোলিক অবস্থান, তার চারদিকে ভারত। তা এবার যখন ওটা পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান, তখন পাকিস্তান ওদেরকে যদি ভারতের আকাশসীমা আটকে দেয়, তাহলে হয়ে গেল পাকিস্তান, আর দুটো পাকিস্তান, আর পারস্পরিক কোনো ইয়ে থাকবে না, লিঙ্ক থাকবে না। তারপর যখন ওটা বাংলাদেশ হলো, তখনও তো চারদিকে ভারত। কিন্তু মুশকিলটা হচ্ছে শরণার্থী। আচ্ছা, দেশে যে ধর্মের লোকই থাক, তাকে শরণার্থী হয়ে অন্য দেশে পালাতে হবে কেন? নিশ্চয়ই বদমাইশি আছে। আর প্রতিবেশী তো আছি, যেমন ভারত আর বাংলাদেশ প্রতিবেশী দেশ, তেমনি আমি এবং রাম এবং রহিম প্রতিবেশী হয়েই থেকেছে, দুটো দেশেই থেকেছে। লোককে পালাতে হচ্ছে কেন? তার কারণ মানুষের বদমাইশি কাজ করছে, বদমাইশি। ওই
দখল করা। আর একটা সুন্দর ব্যাপার আছে, যেই না শত্রু হলো মারামারি, তখন আর একটা উপাদেয় ব্যাপার রেপ, ধর্ষণ। এই ধর্ষণ করতে যাদের ভালো লাগে তাদের পোয়া 12 হয়। এবং দেশের মিলিটারি, দেশের প্রশাসন যদি তাদেরকে সাহায্য না করে একটা রেপও হয় না। ওখানে রেপ হচ্ছে মানে প্রশাসনের আস্কারা আছে, প্রশাসনের মদত আছে। এই ব্যাপারটা কুৎসিত এবং কুৎসিতি আর বলতে ভাল লাগছে না। এই ইতরামোর জগৎ থেকে একটু খানিকক্ষণের জন্য চোখ সরাতে ইচ্ছে করছে। হ্যাঁ ঠিকই, অলোকদা যেটা বলছে একদমই তাই। যখন সত্যি বাংলাদেশের ঘটনাগুলো নিয়ে নাড়াচাড়া করা হয় বা নাড়চাড় করলে দেখতেই পাই আমরা জন্মলগ্ন থেকেই বিষয়টা তাই। আসলে এটা তো হতোই না, কি বলি বলুন তো, সব বড় বড় দেশ নেতাদের সম্পর্কে আমার কিছু বলারও নেই। 1947 সালেই যা হবার হয়ে গেছে, জিন্না, নেহেরু, মহাত্মা গান্ধী, সবাই মানে কি সব হয়ে গেছে, ওসব নিয়ে আর কথা বলতে চাই না। আমি খুদে মানুষ, তো এই প্রজন্মের কিন্তু ওই যে নারীর টান তো আমারও ওখানেই, মানে সবই তো একই ছিল। আমাদেরও চলে আসতে হয়েছে এইরকমই একটা দাঙ্গা হাঙ্গামায় পড়ে, যেটা দাদা বারবারই বলছে ধর্মের একটা ইস্যু থাকেই সব দাঙ্গা হাঙ্গামার মূলে। তারপরে ওই যে বড় দেশ ছোট দেশকে দখল করবে, যেমন ওরকম অরাজকতা হয়, বড় মাছ ছোট মাছকে খেয়ে নেয়। এই ঘটনা বরাবরই। ছোট মাছ হচ্ছে না কিন্তু, তা বড় মাছ ছোট মাছ হচ্ছে না, তাহলে কি? আমার তো মনে হয় সেরকম তো এই যে ভারত বাংলাদেশের থেকে বড় এক্ষুনি গিলে খেতে পারে না, এটা তো বন্ধু দেশ, মানে যারা ধরো শত্রু মনোভাবাপন্ন হয় তারা। যখনই বড় মাছ ছোট মাছ হয় তখন চীন ভারতের থেকে বড়, আমেরিকা আরো বড়, তো গিলে খেতেই পারতো। সে তো হচ্ছে না, তো মানুষ বলেই এগুলো ঘটছে না। আবার সুযোগ সন্ধান করে, বড়লোক আরো বড়লোক হওয়ার চেষ্টা করে, ধর্মের বদমাইশেরা, ধর্মহাঙররা তারা তাদের কাজ কারবার চালায়, সেটাই হচ্ছে। যেখানে বড় মাছ ছোট মাছ এটা সেটা হচ্ছে না। এটা কোথায় যেন মনে হয় না, যখন ধরো পৃথিবীর ইতিহাস ঘাটলে তো তাই বোঝা যায়। দেখো আমরা এইসব বলছি এত বা অগ্নিবর্ষণ কথা, কিন্তু কানে পাখির কলতান আসছে। সন্ধ্যাবেলায় পাখিরা শান্তির নীর ঘরে চলে এসেছে, এসে ওরা ওদের মধ্যে আলোচনা চলছে, কথাবার্তা গল্প গুজব করছে। বাট তবু আমরা আমাদের টপিকে রয়েছি। বিষয়টা হলো অলোকদা বলছেন এটা নয়, কিন্তু বাট আমার কোথায় একটা যেন মনে হচ্ছে ওই দেশ দখলের একটা ব্যাপার থাকে, অরাজকতা হিসেবে নয় কি? আচ্ছা ঠিক আছে, অলোকদার কথাই মেনে নিলাম, না হয়তো টাইম। অলোকদা হ্যাঁ অনেক সিনিয়র আমার থেকে, ওনার জ্ঞান। না না না, তুমি ঠিকই আছো। ব্যাপারটা জানি না আমরা কি আদৌ কি ঘটছে, পেছনে কে কলকাঠি নাড়ছে, চীন, পাকিস্তান না আমেরিকা, জানি না কারা। তোমার মনে হয় ও কুৎসিত হাঙরা বলছে না, কিন্তু স্পেশালি ধর্মহাঙর বা যাই হোক। আর বলতে চাইছি না, আমার একটু পাখির এত মিষ্টি আওয়াজ, ওটা একটু শুনতে ইচ্ছা করছে। বিশ্বাস করো, একটু শুনে নি এই কথা বাদ দিয়ে। হ্যাঁ, হিংসা মারামারির কথা। এগুলো পাখির পরে ফেরা। আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে প্রখ্যাত অভিনেতা প্রশান্ত দাকে। প্রশান্ত দা, বাংলাদেশের এই যে ঘটনা চলছে, এটাকে তুমি কিভাবে দেখো? এটাকে ভাষায় প্রকাশ করার মতো অবস্থাতে নেই। কারণ হচ্ছে এটাকে কি বলবো, মানে নৃশংস বললেও কম বলা হয়, অমানবিক বললেও কম বলা হয়, অসভ্যতামি বললেও কম বলা হয়। আমার একটাই ছোট্ট প্রশ্ন, ওই দেশে কি কোনো আইনি ব্যবস্থা নেই, নিয়ম শৃঙ্খলা বলে কিছু নেই, বিচার আদালত আইন কিছুই নাই? যদি কিছু না থেকে থাকে, অপরাধী ঘুরে বেড়াতে পারে, তাহলে মিলিটারি শাসন হোক। ওরা প্রকাশ্যে মানুষ মারছে, দেখাতে যাচ্ছে, সাক্ষী প্রমাণ এখানে অভাব নেই যে সাক্ষীর অভাবে যেমন জেল থেকে ছাড়া পেয়ে যায় কিংবা আদালত থেকে ছাড়া পেয়ে যায় সাক্ষী প্রমাণের অভাবে। এখানে সাক্ষীর ব্যাপার নেই, প্রকাশ্য দিবালোকে মানুষ খুন করছে, চোখে দেখা যাচ্ছে। মিলিটারি এসে চোখে দেখুক, সেই গুলি মানুষ মারা লোকগুলোকে গুলি করে মেরে দিক, তাহলেই ঝামেলা চুকে গেল। আমি বলবো ইন্ডিয়ান বলে আমি বলবো না যে ওরা মুসলমানরা আমার হিন্দুদেরকে মারছে, আমরাও আমাদের দেশে যে মুসলমান আছে মারবো, তার পক্ষপাতিত্ব আমি নই, কখনোই সম্ভব না। কেন করবো এটা তাদের মতো? কিন্তু আমার বক্তব্য এই জায়গায়
যেখানে আইন বলে কিছু নেই, নিয়ম শৃঙ্খলা কোনো কিছু নেই, যার যা ইচ্ছে, এবং একটা লোক পুলিশের সামনে, প্রশাসনের সামনে গুলি করে অস্ত্র দিয়ে মানুষকে মারছে, কাটছে, সে দেশে যদি আইনি ব্যবস্থাটা না থাকে বা এত দুর্বল হয়, তাহলে অবশ্যই মানে বিলম্ব না করে এখনই মিলিটারি শাসন জারি করুক, এবং মিলিটারিরা তার সামনে ওই সমস্ত দেখলে পরে প্রমাণের তার অভাব থাকছে না, সেখানে গুলি করে মারুক। এইটার বেশি আমি কিছু বলতে চাইছি না, কারণ হচ্ছে নৃশংসতার একটা সীমাও থাকে। তো আজকে আমরা বলছি হিন্দু মুসলমান, হ্যাঁ একই বৃন্তে দুটি নাম, হিন্দু মুসলমান আমরা একই বৃন্তে দুটি কুসুম, এইসব বলে বেড়াই। তারপরে এই মুসলমানরা তো পাড়ায় পাড়ায় মসজিদ করে বসেছে, সবাই মাইক লাগিয়ে দিয়েছে, মাইকে। আরে হিন্দুরাও তো পুজো করে, তারা তো নিজের মনে মনে ডাকে, এমনি শাঁখ বাজে একটুখানি উলু দেয় পর্যন্ত, মাইক বাজিয়ে লোকের ঘুম ভাঙিয়ে 3বার 4বার করে আজান পড়া, মন্ত্র পড়া। এরা মুসলমান মানে কি মুসল্লা ইমান, মানে যার মধ্যে ধর্ম আছে বিশাল, মুসলধারে যার ধর্ম আছে সেই হচ্ছে মুসলমান। এইটাই কি ধর্মের পরিচয়? সেই মুসলমান যারা নাকি মুসলধারে যাদের ইমান ধর্ম যাদের আছে, তারা এইভাবে মানুষ খুন করে? এটা কি এখানে তাহলে যদি পুলিশ প্রশাসন, আইন আদালত কেউ যদি কিছু ব্যবস্থা নিতে পারে, সাধারণ মানুষ কি করে বাঁচবে? তাহলে তো এইভাবে তো সমস্ত ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে আমাদের মিলিটারি শাসন রাখার কি দরকার? আমাদের পুলিশ প্রশাসন রাখার কি দরকার? কোনো কিছুই যদি না থাকবে। তো এই বিষয়ে আমার আবারও বলছি, যদি এমনি প্রশাসন, পুলিশ প্রশাসন যদি নিজেরা কন্ট্রোল করতে না পারে, আইন বলে কিছু নেই, তারাও যদি ভয়ে মরে, তাহলে মিলিটারি শাসন চালু করে দিন। আমার এইটাই মানে আবেদন, মিলিটারি শাসনটা অতি অবিলম্বে চালু করুক, তাহলে অন্তত নিরীহ মানুষগুলো কিছু প্রাণে বেঁচে যেতে পারে। এটাই আমার বক্তব্য। নমস্কার। ধন্যবাদ প্রশান্ত দাকে। প্রশান্ত দার কথাতে আবার সেই আমার পুরনো অতীত, মানে আমার নয়, আমার পূর্বপুরুষদের কথা মনে পড়ছে। সত্যিই তাই, মুসলিমদের অত্যাচারিত হয়েই ওদের ছেড়ে চলে আসে এই ভারতবর্ষে। ওদের সাথে তখন একই ছিল, জাস্ট ভাগ হচ্ছে। 1937 সালে রায়ট লাগলো, আর ঠাকুমারম বলতো যে আরে ও যারা দিনের বেলায় আমাদের কাপড় দিত, রাত্রিবেলা তারা চুরি করছে, মানে এরকম, মানে ভাবা যায় না। মুসলিম মানে তো প্রতিবেশী এবং খুব বন্ধু, মানে সবাই, তারা ওরকম ভাবে রাতারাতি পাল্টে যাবে, এগুলো সব শোনা কথা। আমরা তো নিজস্ব অভিজ্ঞতায় ছিলাম না, মানে পাইনি। এখন আমরা যদি বাংলাদেশে থাকতাম, আমাকে হয়তো সেই অভিজ্ঞতাই আবার আমাকে সম্মুখীন হতে হতো, এবং জানি না কি হতো। কারণ ওই যেটা অলোকদাও বলছিলেন যে রেপ হওয়ার ঘটনা, অনেক মেয়েরই ওই সর্বনাশ ঘটে থাকে এই রকম সিচুয়েশনে। যাই হোক, আমি আর ওই ব্যাপার নিয়ে আর কথা বলছি না। আমি এবার আমাদের মধ্যে আরেকজনকে ডেকে নেব, সমীর দা, উনি ডিরেক্টর সমীর মাঝিকে। দেখি দাদা কি বলেন। ডিরেক্টর সমীর দাকে পেয়ে গেছি, চিত্র পরিচালক। আচ্ছা সমীর দা, এই বাংলাদেশের মধ্যে এখন যা চলছে সেটা কিভাবে দেখছেন আপনি? বলতে গেলে একদম প্রথম থেকে বলতে হবে। হ্যাঁ, প্রথম থেকে লাস্ট অবধি যা যা আপনার মনের অনুভূতি সবটাই বলুন দর্শক বন্ধুদের। প্রথমে যেটা হলো আর কি, এটা একটা কোটা বিরোধী যে আন্দোলন, সে কোটা বিরোধী আন্দোলন থেকে আর কি এটা শুরু হলো গল্পটা। যে দেখা গেল যে যারা 1971-এ মুক্তিযুদ্ধে যারা লড়েছিল, মানে মুক্তিযোদ্ধা ছিল বা বাংলাদেশকে যারা স্বাধীন করেছিল, তো তাদের একটা সংরক্ষণ দিয়েছিল আর কি। মানে তখন তাদের বাংলাদেশের সংবিধান যেটা ছিল, সে বাংলাদেশের সংবিধানে একটা সংরক্ষণ দিয়েছিল যে 30% যারা মুক্তিযোদ্ধা যারা রয়েছে বা মুক্তিযোদ্ধার পরিবার যারা রয়েছে, তাদেরকে 30% সরকারি চাকরি যেটা রয়েছে, সে সরকারি চাকরিতে তাদের সংরক্ষণ দেওয়া হবে। কেন? তারা দেশটা স্বাধীন করার জন্য কিন্তু তারা লড়াই করেছে, নিজের জীবন বিসর্জন দিয়েছে, এরা বহু মানুষ আর কি। এবং যেখানে কিন্তু ভারতীয় সেনা যেটা রয়েছে, ভারতীয় সেনারাও কিন্তু তারা সেটা হেল্প করেছিল, মুক্তিযোদ্ধা যারা ছিল তাদেরকে হেল্প করেছিল। সেটা যে 3রা ডিসেম্বর থেকে তারা করেছিল, 1971 সালে 3রা ডিসেম্বর শুরু করেছিল এবং 7-8 দিন কি 9 দিন মনে হয় চলেছিল। তো তারা কিন্তু মানে ওই মুক্তিযোদ্ধাদের, ভারতবর্ষে যারা তদানীন্ত
তদানীন্তন সরকার ইন্দিরা গান্ধী এবং ভারতীয় সেনাবাহিনী তারা সাহায্য করেছিল। এবং সেই 1971 সালে যে যুদ্ধ ছিল সেটা হচ্ছে 93,000 পাকিস্তানি সেনা যারা ছিল তারা আত্মসমর্পণ করেছিল। এবং এটা এখনো পর্যন্ত যেটা কিন্তু সবচেয়ে বেশি আর কি, মানে যে কোনো যুদ্ধে, পৃথিবীর যে কোনো যুদ্ধে 93,000 সেনা তারা আত্মসমর্পণ করেছে। এবং এটাই কিন্তু এখনো পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড আছে, এখনো পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড। এবং তারা সেই মুক্তিযোদ্ধা যারা পাকিস্তানের হাত থেকে যারা রক্ষা করেছিল আর কি, পাকিস্তানের সেনাবাহিনীর হাত থেকে যারা রক্ষা করেছিল তাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সময়, এবং তাদেরকে এই সংরক্ষণটা দেওয়া হয়েছিল যে 30% চাকরিতে সংরক্ষণ তারা পাবে। হ্যাঁ, এবং ভেরি রিসেন্ট এটা, এবং 2018 সাল থেকে এটা ওদের একটা আন্দোলন হচ্ছে, প্রচুর ব্যাপক একটা ধারণ করেছিল যে যারা মুক্তিযোদ্ধা যারা ছিল, মুক্তিযোদ্ধাদের যে সংরক্ষণটা তুলে দেওয়া হবে। তখন শেখ হাসিনা বলেছিল চাপে পড়ে প্রচণ্ড যে ঠিক আছে এটা তুলে দেওয়া হলো, কিন্তু যারা সংরক্ষণ যারা ছিল, যারা সংরক্ষণের মানে যারা পেতো আর কি, যারা সংরক্ষণ পেতো তারা কোর্টে গেছিল। এবং সেই রায়টা রিসেন্ট বেরিয়েছে আর কি, যে তারা ওই যেটা ছিল, যেহেতু ওটা সংবিধানে উল্লেখ করা ছিল যে তারা সংরক্ষণ পাবে, মুক্তিযোদ্ধা যারা ছিল বা মুক্তিযোদ্ধার পরিবার যারা ছিল বা উত্তরসূরি তারা সংরক্ষণটা পাবে আর কি। হ্যাঁ, তো সুতরাং তাদের কোর্ট বলেছে যে এটা যেটা রয়েছে এটা হচ্ছে অসাংবিধানিক। কেন কি, যেটা সংবিধানে উল্লেখ করা রয়েছে তো সেটা এইভাবে কিন্তু করা যায় না, এটা ভেঙে দেওয়া যায় না বা হঠাৎ করে তুলে দেওয়া যায় না, তার একটা প্রসেস আছে, পদ্ধতি রয়েছে, এবং নাকচ করে দেয়। এবং সেটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই ধীরে ধীরে আন্দোলন হয় এবং ধীরে ধীরে চারপাশে কিন্তু এটা আন্দোলনটা ছড়িয়ে পড়ে। ছাত্র আন্দোলন শুরু হয় এবং আন্দোলনটা চারপাশে কিন্তু এটা ছড়িয়ে পড়ে আন্দোলনটা। এবং শেখ হাসিনা এবং একটা কথা বলেছিল প্রথমে যে আমরা কারা ওরা কারা, রাজাকার রাজাকার, এই কথাটা উঠেছিল স্লোগানে। তো শেখ হাসিনা একটা সাংবাদিক সম্মেলনে বলেছিল যে আমরা ওদেরকে মানে কাদের সংরক্ষণ কাদের দেবো, মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের পরিবারকে সংরক্ষণ দেবো না রাজাকারকে সংরক্ষণ দেবো। তো রাজাকার জিনিসটা জানতে হবে, রাজাকার কারা? 1971 সালে যুদ্ধে, মুক্তিযুদ্ধে যারা পাকিস্তান সেনাকে সাহায্য করেছিল এবং যারা প্রচুর বাংলাদেশি মানুষকে, সেটা হিন্দু মুসলিম বলবো না, উভয়কে বাংলাদেশিদের মেরেছিল এবং প্রচুর ধর্ষণ তারা করেছিল এবং তাদেরকে রাজাকার বলা হয়। আমাদের এখানে যেমন হচ্ছে অনেকটা আমরা বলি না যে মির্জাফর যেটা রয়েছে মানে বিশ্বাসঘাতক, তো সেরকম রাজাকার কিন্তু আরো ডেঞ্জারাস ছিল। রাজাকার যারা ছিল তারা পাকিস্তানের সেনাবাহিনীকে, খান সেনাকে সাহায্য করেছিল তারা, এবং তারা প্রচুর মুক্তিযোদ্ধাদের মেরেছে এবং প্রচুর মহিলাদের তারা ধর্ষণ করেছিল এবং এটা প্রমাণিত আর কি। এবং তাদের রাজাকার, এবং রাজাকার বলে না, মানে তুলনা করেছিল যে তার সংরক্ষণ কাদের দেবো, তাদের দেবো না রাজাকার দেবো, এবং রাজাকারদের সংরক্ষণ দেবো। এটার ফলে আরো আগুন ছড়িয়ে পড়ে, ধীরে 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 এটা হয় এবং দেখা যায় যে, এবং এই প্রথমে ছাত্রদের হাতে ছিল কিন্তু আন্দোলনটা, কিন্তু সেটা হাইজ্যাক হয়ে যায়। আন্দোলনটা হাইজ্যাক হয়ে যেটা আছে, বিভিন্ন জঙ্গি সংগঠন যারা আছে, বিশেষ করে জামাতের নাম উঠে আসছে। জামাত হচ্ছে বাংলাদেশে একটা নিষিদ্ধ সংগঠন, সে জামাতের নামটা উঠে আসছে সেখান থেকে। এবং তারপর ছাড়াও পেয়ে গেছে সে জেল থেকে, শুনলাম। না, জামাত যেটা রয়েছে সে জামাতের জঙ্গি, জামাত একটা সংগঠন আর কি। এবং জামাত অনেক জঙ্গি যারা ছিল, সেই জঙ্গি সেখানে জেলে ছিল এবং যারা আন্দোলনকারী ছিল বা আন্দোলনকারী, মানে আন্দোলনটা এখন অন্য পথে বিপথে চালিত হয়েছে আর কি। এবং তারা সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এসছে, যেটা কুখ্যাত কিছু জঙ্গি যারা ছিল তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসছে। এবং আন্দোলনটা যখন ছাত্রদের হাতে ছিল, কিন্তু এখন বলা যেত আবার হাইজ্যাক হয়ে গেছে। হ্যাঁ, এবং শেখ হাসিনা দেখলো যে এখানে থাকা ঠিক হবে না এবং তখন তিনি সেখানে ভারতে আশ্রয় নিয়েছেন, যেহেতু ভারত বন্ধু রাষ্ট্র। এবং তারপর তো আমরা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখছি যে কিরকম তাণ্ডব লীলা চালাচ্ছে যারা, এবং মানে নক্কারজনক আর কি। মানে শাড়ি নিয়ে চলে যাচ্ছে, ব্লাউজ নিয়ে চলে যাচ্ছে, হাঁস নিয়ে চলে যাচ্ছে, মাছ নিয়ে চলে যাচ্ছে, ইভেন মাছ মাংস ভাতও নিয়ে চলে যাচ্ছে। মানে এটা কি ধরনের আন্দোলন আর কি। হ্যাঁ, তো এবং একটা আক্রোশ যেটা রয়েছে সেটা দেখা যাচ্ছে আর কি। এবং তার ফলে উভয় ধর্মের মানুষ যারা রয়েছে, হিন্দুদের ক্ষতি হয়েছে, মুসলিমদের ক্ষতি হয়েছে, বা যারা শেখ হাসিনা সমর্থক ছিল তাদের অনেকে ক্ষতি হয়েছে বা অনেক জানহানি হয়েছে। এবং দেখা যাচ্ছে অনেক পুলিশও মারা গেছে, একটা বিধিকিচ্ছির অবস্থা। এবং সবচেয়ে প্রবলেম যেটা রয়েছে, যেহেতু আমাদের একটা একদম প্রতিবেশী রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র, এটা একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো সেটা কিন্তু আমাদের অ্যালার্ট, মানে ভারতীয় সরকার অ্যালার্ট করে দিয়েছে, সীমান্তগুলো অনেক অ্যালার্ট হয়ে গেছে, সতর্ক হয়ে গেছে। এবং এটা কিন্তু সতর্ক থাকতে হবে আমাদের, এবং কোনো রকম প্রোপাগান্ডা বা কোনো রকম বিদ্বেষমূলক কথাবার্তা বলা যাবে না, এবং মানে কথা বলা উচিত না। এবং যেটা পরিস্থিতি যেটা রয়েছে সেটা সুষ্ঠুভাবে সামাল দিতে হবে আর কি। ভারতেরও কিন্তু এটা কেন থ্রেট হতে পারে, কেন কি এটা
যেটা রয়েছে আমাদের নর্থ ইস্ট যেটা রয়েছে, মানে আমাদের পশ্চিমবঙ্গ সহ নর্থ ইস্টে কিন্তু একটা প্রবলেম তৈরি হতে পারে পরবর্তীকালে, সেটা পরবর্তীকালের ঘটনা আর কি। তো এর পিছনে যেটা বলা যাচ্ছে যে আইএসআই এর হাত হয়েছে, যেহেতু পাকিস্তান হেরে গেছিল 1971 সালে, আগে এটা পুরো পাকিস্তান ছিল, তার হাত থেকে চলে গেছে, তাদের একটা আক্রোশ ছিল, আইএসআই অনেকদিন ধরে চেষ্টা করছিল এবং শোনা যাচ্ছে ছাত্রদের ভিড়ে কিছু জঙ্গিও ঢুকিয়ে দিয়েছিল তারা বুদ্ধি করে, এবং চীনের হাত আছে এবং আমেরিকারও হাত আছে আর কি। হ্যাঁ, তো মোহাম্মদ ইউনূস যেমন হচ্ছে অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছেন এবং দেখা যাচ্ছে যে তিনিও বলেছেন যে আমাদের যদি চোখ রাঙানি দেয় বাংলাদেশকে, তাহলে 7 সিস্টার যেটা নর্থ ইস্টের যে সমস্ত রাজ্যগুলো সেগুলো ক্ষতির মুখে হতে পারে। একজন শিক্ষিত মানুষ, একজন শান্তির জন্য তিনি নোবেল পেয়েছেন, তার কাছ থেকে এই ধরনের স্টেটমেন্ট মানে খুবই হতাশজনক আর কি। যাই হোক, বাংলাদেশ হচ্ছে বন্ধু রাষ্ট্র, ভারতও যেটা রয়েছে, ভারতও তো শান্তির বার্তা সব জায়গায় দেয় আর কি সারা পৃথিবী জুড়ে, এবং ভারত শান্তিপ্রিয় একটা দেশ সবাই জানে। তো আমরা শান্তির বার্তাই আর কি দেবো, শান্তি মানে তাড়াতাড়ি ফিরুক, জনগণের জীবন স্বাভাবিক ঘটে, এটাই চাইবো আর কি। দাঙ্গা মারামারি হানাহানি করে কারো কোনো লস হয় না, মানে নেপোই দই মেরে চলে যায়, সাধারণ মানুষের কোনো হয় না, লাভ হয় না, নেপোই দই মেরে চলে যায়। মানে যারা ব্যবসায়ী, মৃত্যুর কারবারি, মৃত্যুর ব্যবসায়ী, যারা জঙ্গি সংগঠন, তারাই কিন্তু লাভ তুলবে, সাধারণ মানুষ কিন্তু ক্ষতি হবে, তাদের জীবনের ক্ষতি হবে, তাদের সম্পত্তির ক্ষতি হবে, হ্যাঁ, সব দিক থেকে ক্ষতি হবে। বরঞ্চ বাংলাদেশটা এগিয়ে যাচ্ছিল, এটা ভালো উন্নতি করছিল আর কি, তত্তর করে সেই উন্নতিটা কিছুটা রুদ্ধ হয়ে যাবে আর কি, এটা চলতে থাকলে আর কি। একদমই তাই, ঠিকই বলেছেন। শুনলাম শেখ হাসিনা আজকে চলেও যাবেন ভারতবর্ষ ছেড়ে ফিনল্যান্ডে। শেখ হাসিনার বাড়ি ঘর সবই তো দখল করে নিয়েছে, প্রাণেই উনি মারা যেতেন উনি যদি ভারতবর্ষে ঠিক টাইমে চলে না আসতো, তাই তো না? হ্যাঁ, সেটা একটা সমস্যা ছিল আর কি, হতে পারতো আর কি। মানে যেভাবে যে হারে আন্দোলনের নামে মানে বিপথে চলে গিয়ে যে হারে মানে তাণ্ডব লীলা চালাচ্ছে, সেখানে ফ্রিজ নিয়ে চলে যাচ্ছে, মাছ নিয়ে চলে যাচ্ছে, মাছ ভাত যেটা যে মাংস ভাত সেটাও খেয়ে নিচ্ছে, শাড়ি নিয়ে চলে যাচ্ছে, ব্লাউজ নিয়ে চলে যাচ্ছে, ব্রাউ নিয়ে চলে যাচ্ছে, মানে তার উদ্দাম নৃত্য আর কি। এরকম আন্দোলন তো আমরা কোথাও দেখিনি আর কি। সাধারণ মানুষের ঘর থেকে নিচ্ছে নাকি প্রধানমন্ত্রীর ওখানে? প্রধানমন্ত্রী যে গণভবন যেটা বলছে আর কি, মানে সেখানে ওদের গণভবন যেটা রয়েছে, প্রধানমন্ত্রী বাসভবন এবং তাদের সংসদ ভবন, সেই সমস্ত জায়গা থেকে সব লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে আর কি। এটা খুব খারাপ জিনিস আর কি, সত্যি খুব খারাপ জিনিস। মানে এইসব নিয়ে আলোচনা করতেও খারাপ লাগে, সেটা অলোকদাও বলছিল, কিন্তু না করেও পারলাম না। মানে একটু সচেতন মানুষ হলেই তো সেটা সম্ভব, করতেই হয়, গণতান্ত্রিক দেশে থাকি আমরা, রাজনৈতিক সচেতন প্রত্যেকেই। জানি না এইটার কবে সমস্যার সমাধান হবে, কারণ এটা তো একটা বিরাট বড় আকারের ঘটনা। তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখছোই ছবিগুলো, আমি আর নতুন করে কি বলি বলো তো। দেখি আরেকজন অভিনেতা মিঠুনদা তিনি কিছু বলেন কিনা এ ব্যাপারে। নমস্কার বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন দিন আসি আমি এই আড্ডা জোনেতে, আড্ডা দিই বিভিন্ন মানুষের সাথে, তোমরা দেখতেই পাচ্ছ। যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, সঙ্গে থেকো আড্ডা জোনের। বাই।